ইতিহাস কি জিনিস? খায় না মাথায় দেয়? এই জিনিসটা ভালো করে বুঝে ওঠার আগেই আমরা যারা বই পোকা আছি একটা উপন্যাস পড়ে ফেলি। উপন্যাসটা ক্রাচের কর্নেল শাহাদুজ্জামানের লেখা। কালো প্রচ্ছদের খুব চমৎকার একটা বই, খুব চমৎকার সাহিত্য, খুব চমৎকার গল্প, খুব চমৎকার ন্যারেশন, কোনো সন্দেহ নাই। সমস্যাটা হচ্ছে আমাদের প্রজন্ম এই বইটাকে পড়ে ফেলেছে উপন্যাস না, ইতিহাস হিসেবে। এখন প্রশ্ন আসতে পারে যে উপন্যাসকে ইতিহাস হিসেবে পড়লে সমস্যাটা কোথায়? যদি ইতিহাসের এলিমেন্ট সেখানে থাকে তাহলে তো খুব একটা বড় সমস্যা নাই বোধ হয়। উত্তর হচ্ছে আছে। কারণ উপন্যাস যখন আমরা পড়ি, উপন্যাসে খুব পরিষ্কারভাবে দুইটা বিভাজন থাকে, দুইটা পক্ষ থাকে, সাদা আর কালো, নায়ক আর ভিলেন। অন্যদিকে ইতিহাস হচ্ছে চরিত্র আর ঘটনার সম্মিলন। ইতিহাস শেখায় আমাদের ঘটনাবলী, আর উপন্যাস শেখায় নায়ককে ভালোবাসতে, ভিলেনকে ঘৃণা করতে। ধরেন যে ছোটবেলায় আপনারা সবাই মাসুদ রানা পড়েছেন, তিন গোয়েন্দা পড়েছেন। আপনারা মাসুদ রানাকে বা কিশোর পাশাকে যতটা ভালোবাসতেন, তার ভিলেনকে কিন্তু তার চেয়ে বেশি ঘৃণা করতেন। কিন্তু ইতিহাসকে আদৌ এরকম হয়? ইতিহাসে কোনো সুস্পষ্ট সাদা বা কালো থাকে, বরং ইতিহাসে সবসময়ই গ্রে এরিয়ার অস্তিত্ব থাকে। ক্রাচের কর্নেল উপন্যাস আমাদের সামনে এরকমই দুইটা পক্ষ তৈরি করে দেয়, যেখানে এক পক্ষে আছেন একজন হিরো কর্নেল তাহের, আর আরেক পক্ষে আছেন বেশ কয়েকজন ভিলেন। মেজর জিয়াউর রহমান তাদের মধ্যে একজন। আপনি যখন ক্রাচের কর্নেল উপন্যাসটা পড়েন তখন আপনার মধ্যে একজনের প্রতি ভালোবাসা জন্মাবে, আরেকজনের প্রতি ঘৃণা জন্মাবে। তবে বাস্তবতা কি আসলে এরকম ছিল? উত্তর হচ্ছে না, বাস্তবতা এরকম ছিল না। আমরা এখানে বলছি না যে কর্নেল তাহের আসলে ভিলেন ছিলেন বা মেজর জিয়া আসলে হিরো ছিলেন। ইতিহাস কখনোই এরকম সরল রৈখিক হয় না। যদি আমরা এই কথা বলি তাহলে তো একই রকম ঘটনা হয়ে গেল। আমরা শুধু বলতে চাচ্ছি যে 7 নভেম্বরকে আমরা ভিন্ন ভিন্ন কিছু দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি, আমাদের দেখার লেন্সটা একটু ভিন্ন হতে পারে, আর সেজন্যই আজকে এত কথা বলা। অফকোর্স এখানে জিয়ার নিজস্ব রাজনীতি ছিল। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহেরের রাজনীতি কি এখানে ছিল না? পুরো দেশকে কমিউনিস্ট ধারার দেশ বানানোর স্বপ্ন দেখতেন তাহের। তার ছিল এক অন্যরকম বৈপ্লবিক চিন্তাধারা। কিন্তু প্রশ্ন হচ্ছে দেশের সাধারণ মানুষ সেই বিপ্লবের কল্পকাহিনী কতটাই বা বুঝতে পারতেন? ফলে এখানে সাধারণ মানুষের যোগসূত্র খুবই কম ছিল, বরং পুরোটাই ছিল বেশ কয়েকটা গ্রুপের নিজস্ব ক্ষমতার লড়াই, যেখানে একটা গ্রুপের নেতা হয়তো ছিলেন কর্নেল তাহের, একটা গ্রুপের নেতা হয়তো ছিলেন জেনারেল জিয়াউর রহমান, আর আরেকটা গ্রুপের নেতা হয়তো ছিলেন জেনারেল খালেদ মোশাররফ। এখানে কেউই ভিলেন না। এই তিনজনের প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তিনজন সর্বোচ্চ অবদান রাখা মানুষ। কাজে এখানে দেশ বিরোধী বা মুক্তিযুদ্ধ বিরোধী কেউ ছিলেন না, বরং পুরো ব্যাপারটাই ছিল তিনজন সেনাপতির ক্ষমতার লড়াই। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতা পূরণ করার জন্যই এই লড়াইটার জন্ম হয়। একসময়ের বন্ধুর শত্রু হয়ে যাওয়াটা পার্সোনাল লাইফে বেশ খারাপ হতে পারে, কিন্তু রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক ঘটনা। ধরেন আজকে বিএনপি জামাতে যে দ্বৈরথ, সেটা কি আমরা গত 17 বছরে কখনো কল্পনাও করতে পেরেছি? তাহের চেয়েছিলেন একটা টোটাল বিপ্লব, সেনাবাহিনীর প্রচলিত কাঠামো ভেঙে একটা বিপ্লবী বাহিনী তৈরি করতে। অন্যদিকে সেনাবাহিনীর একেবারে ভেতর থেকে উঠে আসা জিয়াউর রহমান খুব স্বাভাবিকভাবেই এমন কিছু হতে দিতে চাননি। ফলে মুজিব পরবর্তী বাংলাদেশে জিয়াউর রহমান এবং তাহেরের রাজনৈতিক ভিন্নতা ক্রমশ প্রকট হতে শুরু করে। 7 নভেম্বরেও এমন কিছুই হয়েছিল। তাহের চেয়েছিলেন জিয়াকে শহীদ মিনারে নিয়ে এসে সরকারের ঘোষণা দিতে। অন্যদিকে জিয়া চেয়েছিলেন নিজের ক্যান্টনমেন্টে বসেই, নিজের শক্তির জায়গায় বসেই নিজের শক্তিকে আরও বেশি সুসংহত করতে। আর তাহেরের বাম বিপ্লব সফল হলেও সেটা কতটুকু বাস্তবসম্মত হতো বা বাংলাদেশ আদৌ সেটা অ্যাফোর্ড করতে পারতো কিনা, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। কারণ তখন বিশ্বমোড়ল আমেরিকার প্রধান শত্রুর নাম ছিল সমাজতন্ত্র। ফলে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে গার্মেন্ট সেক্টর কিংবা প্রবাসী আয় দিয়ে যেভাবে অর্থনৈতিক ভিত মজবুত করেছিলেন, সেটা অন্য কেউ সমাজতান্ত্রিক পন্থায় করতে পারতো কিনা, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। ফলে ক্রাচের কর্নেল লেখকের কাছে কে হিরো কে ভিলেন সেটা নির্ণয় করা খুব সহজ হলেও আমাদের কাছে ব্যাপারটা অত সহজ নয়। তাহেরের বিচার বাংলাদেশের ইতিহাসেরই একটা কালো অধ্যায়, এই কথা স্বীকার করতে হবে। কিন্তু 7 নভেম্বরের সেই ঐতিহাসিক অভ্যুত্থানে কি এর একমাত্র কারণ ছিল? 7 নভেম্বরের পরেও তো অনেক অভ্যুত্থান হয়েছে, পাল্টা অভ্যুত্থান হয়েছে। সোজা কথায় একে অন্যকে খেয়ে দেওয়ার চেষ্টা চলেছে। শুধুমাত্র সমাজতান্ত্রিকরাই যে শিকার হয়েছে ব্যাপারটা এমন না, বরং অনেক ক্যান্টনমেন্টে জাসদপন্থী সেনারাও ছিল পারপেট্রেটরের ভূমিকায়। ক্রাচের কর্নেলে যুদ্ধকে যতটা সাদা কালো হিসেবে দেখানো হয়েছে, ততটা সাদা কালো তো আসলে ছিল না। বরং বাংলাদেশের রাজনীতির এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে দেশের একসময়ের নায়কেরাই একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়েছিল। এখানে দেশপ্রেম যেমন ছিল, ক্ষমতার দ্বন্দ্ব ছিল, রাজনীতির হিসাব নিকাশও কম ছিল না। ফলে তাহেরের মৃত্যু নিয়ে
আমাদের মন খারাপ হতেই পারে, কিন্তু জিয়াকে বাটে পেলে তাহেরকে ছেড়ে কথা বলতেন আমরা জানি না। জিয়ার বিরুদ্ধে কতগুলো অভ্যুত্থান হয়েছে বা তাকে কতবার হত্যা চেষ্টা করা হয়েছে, এসব গল্প ইতিহাসে থাকলেও ক্রাচের কর্নেল উপন্যাসে কিন্তু পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে এই বইটা পড়লে আমরা শুধু তাহেরের বাম বিপ্লবের কথাই ফিল করি, কিন্তু জিয়াউর রহমানের যে সিপাহী জনতার বিপ্লব সেটা সম্পর্কে আমরা বিন্দুমাত্র জানতে পারি না। আমাদের আপত্তিটা এখানেই। ক্রাচের কর্নেল লেখক শাহাদুজ্জামান তিনি নিজেও জাসদ মনস্ক মানুষ, ফলে তার লেখা উপন্যাসে তাহেরকে হয়তো গ্লোরিফাই করা হতেই পারে। নিজের উপন্যাসে ভিলেন বা হিরো বাছাই করার অধিকার সব আর্টিস্টেরই আছে, কিন্তু সেই উপন্যাসকে, সেই গল্পকে, সেই ন্যারেটিভকে যখন কেউ সত্য বলে ভেবে নেয়, সেটা তার নিতান্ত নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না। ৭৫-এর পরে বাংলাদেশের যে রক্তস্নাত ইতিহাস, সেই ইতিহাসে অনেক ভিলেন, অনেক হিরো আছে, কিন্তু ক্রাচের কর্নেলে সব বীরত্ব, সব ভালোর ভাগ দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র একজনকেই, আর সবাইকে করা হয়েছে পুরোপুরি উপেক্ষা। ফলে উপন্যাস হিসেবে এই বইটা আমাদের হৃদয় ছুঁতে পারলেও ইতিহাস বা সত্যের দিক বিবেচনা করলে খুব একটা ভালো উদাহরণ এই বইটা আসলে হতে পারে না। অন্তত আমাদের পরের প্রজন্ম যেন উপন্যাসের বই থেকে ইতিহাস না শেখে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাপি রিডিং।